নুসরাত হত্যাকাণ্ডের তদন্তকারী সংস্থা বলছে দুটি কারণে নুসরাতকে হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমটি হচ্ছে অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করে গ্রেপ্তার করিয়ে আলেম সমাজকে হেয় করা, আর দ্বিতীয়টি আসামি শাহাদাত নুসরাতকে বারবার প্রেমের প্রস্তাব দেওয়ার পরও নুসরাত তা গ্রহণ না করা। নুসরাতের এই হত্যাকাণ্ড নিয়ে আন্দোলিত সারা দেশ, আর এই হত্যাকাণ্ডের তদন্ত করছে পিবিআই। এই বিষয় নিয়ে আমরা কথা বলতে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর প্রধান বনোজ কুমার মজুমদার আজকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আপনাকে স্বাগত জনাব বনোজ কুমার মজুমদার আমাদের সঙ্গে সংবাদযোগে যুক্ত হবার জন্য। 6 এপ্রিল নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এরপর গণমাধ্যমে প্রকাশিত খবর, স্বজনদের নানা অভিযোগের কথা আমরা কিন্তু জানতে পেরেছি। এর কদিন পরই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে বদলি করা হয়। আপনার কাছে জানতে চাই, এই হত্যাকাণ্ডের তদন্তের সাথে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বদলির বিষয়টি কতখানি সম্পর্কিত বা প্রাসঙ্গিক? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বদলির বিষয়টি এটি সম্পূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত। এইটি সম্পূর্ণ পুলিশ হেডকোয়ার্টারের আইজিপি স্যারের সিদ্ধান্ত এবং পুলিশ হেডকোয়ার্টারের সিদ্ধান্ত। এখানের সাথে আমাদের পিবিআই তদন্তের কোনো সংযুক্ত নাই। আমরা যখন পিবিআই মামলাটি আমাদের কাছে আসে, আমাদেরকে যখন পুলিশ হেডকোয়ার্টারে বলা হয় যে মামলাটি তোমরা গ্রহণ করো, আমরা তখনই মামলাটি পুলিশ হেডকোয়ার্টার থেকে কাগজ পাঠিয়ে দেওয়া হয়, আমরা মামলাটি গ্রহণ করি। সুতরাং ওই সময়ের ঘটনাবলীর সাথে আমরা এখনও কোনো সংযোগ স্থাপন করার চেষ্টা করি নাই। কারণ আসলে পিবিআই এর কাছে হস্তান্তর করা হলো এই মামলাটি। এইটি পুলিশ হেডকোয়ার্টারের সিদ্ধান্ত যে এইটি একটি বড় মামলা। এই মামলাটি আসামিদের ধরা এবং বিভিন্ন কেসের যে বিভিন্ন মামলার যে বিভিন্ন ডকুমেন্ট জোগাড় করা, বিভিন্ন লোককে যে এইটার মধ্যে হাজির করা, এইটা বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে, মানে এইটি যখন ঘটনা ঘটে গেছে এবং ঘটনা যখন ক্রমান্বয়ে জটিলতার দিকে যাচ্ছে, তখন তারা যখন মনে করছে যে এইটি সামাল দেওয়া তাদের পক্ষে সম্ভব না, কোনোভাবেই না, তখন তারা নিশ্চয়ই আর এলাকায় থাকবে না। বিভিন্ন জায়গায় এদেরকে ধরার জন্য বিভিন্ন ধরনের অপারেশন লাগবে এবং বিভিন্ন প্রযুক্তি সাহায্য লাগবে, এবং যেটি পুলিশ হেডকোয়ার্টার মনে করছে যে পিবিআই এটি পারবে এবং পিবিআই ইতিপূর্বে এইসব ধরনের ঘটনাগুলো পিবিআই এর প্রসঙ্গে এই জন্য আসছে যে পিবিআই এর বাইরে যেসব পুলিশ সদস্য রয়েছেন তারা কি প্রযুক্তিগতভাবে অনেকটাই পিছিয়ে কিনা, যাতে করে তদন্তের কাজে নানাভাবে বাধাগ্রস্ত হন, এরকম কি ব্যাপার আছে কোনো? না, এরকম কোনো ব্যাপার নাই। প্রযুক্তিভাবে অনেকেই আগানো আছে, কিন্তু পিবিআই এর মূল কাজই হলো একমাত্র ইনভেস্টিগেশন। হয়তো এই কারণেই আমাদের উপর আস্থা রেখেছে এবং আমরা ইতিপূর্বে যেসব মামলাগুলো করেছি সেখানে সত্য উদ্ঘাটন করতে সম্ভব হয়েছে দেখে আইজিপি স্যার আমাদেরকে মামলাটি তদন্তের সিদ্ধান্ত দিয়েছে। এবার হত্যা প্রসঙ্গে আসি। সিরাজ যে হুকুমের আসামি, এটি প্রমাণ করার জন্য আপনাদের কাছে প্রয়োজনীয় সকল তথ্য প্রমাণ আছে কিনা? কারণ আজকে যখন আপনি প্রেস ব্রিফিং করছিলেন তখন আপনি বারবার একটি কথা বলছিলেন যে নির্দেশ নিয়ে আসছি, আপনি বারবার বলছিলেন। সে কারণে এই প্রশ্নটি যে সিরাজ যে হুকুমের আসামি, এটি প্রমাণ করবার জন্য যথেষ্ট প্রমাণ আপনাদের কাছে আছে কিনা? আমাদের কাছে যে পর্যন্ত স্বীকারোক্তি আছে সে পর্যন্ত আছে, যে আমিও যেটি প্রেস ব্রিফিংয়ে বলেছি যে আমাদের স্বীকারোক্তিতে যেটি বলেছে সেটি হলো তারা 3 এবং 4 তারিখে তারা এই সিরাজের মুক্তির দাবিতে তারা বিভিন্ন জায়গায় স্মারকলিপি দেয়, বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে, এবং এই সময় নুরুদ্দিন সহ আরও কয়েকজন তারা সিরাজের সাথে জেলখানায় দেখা করে। এবং আমরা আর কে ছিল এগুলো আমাদের আরও বিস্তারিত তদন্ত লাগবে। সেই সময় তারা শুধুমাত্র বলেছেন যে তারা একটি সিদ্ধান্ত নিয়ে এসেছেন। এরপরে 5 তারিখে তারা আমি অবশ্য সেই সময় 9টা থেকে 9:30 বলছি, আসলে এটা হবে রাতের 9টা থেকে 9:30। সেই সময় তারা একটি পরিকল্পনা করে, এই পরিকল্পনায় তারা সিদ্ধান্ত গ্রহণ করে যে তাকে পুড়িয়ে মারা হবে। যে আপনি আজকে প্রেস ব্রিফিংয়ে যেমনটা বলেছেন যে 5 তারিখ নুরুদ্দিন, শাহাদাত, জাভেদ এবং কাদের তারা নুসরাতকে পুড়িয়ে মারার সিদ্ধান্তটি গ্রহণ করে। নুসরাতের মামলার তদন্তটি আপনি মনে করেন কিনা যে স্থানীয়ভাবে নানা সময়ে প্রভাবিত হয়েছে বা প্রলম্বিত হয়েছে, এরকম কোনো তথ্যপাত্র আপনাদের কাছে আছে কিনা? আমাদের কাছে আমরা যেটি পেয়েছি সেটি যেহেতু আমরা মামলা 9 তারিখে পেয়েছি, 8 তারিখে সম্ভবত এফআইআর হয়েছে। আমরা যে এফআইআরটি পেয়েছি, আমরা এই এফআইআরটি মনে করেছি এটি একটি সমৃদ্ধ এফআইআর, কারণ এই এফআইআরের কথাবার্তাগুলো আমাদেরকে কাজ করতে সুবিধা হয়েছে এবং আমরা এফআইআরটাকে প্রতিষ্ঠিত করার প্রথম সুযোগটা আমরা গ্রহণ করেছি এবং এফআইআরটাকে ধরে আমরা আগিয়েছি।
এ কারণে আমরা সফলতার দিকে যাই। সুতরাং আমাদের কাছে এফআইআরটা একটা যে এফআইআরটা আমাদের কাছে আছে, যেটা মূল এফআইআর, একটাই এফআইআর ধরা হয় কেসের, সেই এফআইআরটাকে আমাদের কাছে মনে হয়েছে এটি সমৃদ্ধশালী হয়েছে। কারণ এই এফআইআরটির আগে কি হয়েছে, কারণ ঘটনা ঘটেছে 6 তারিখ, এফআইআর হয়েছে 8 তারিখ, এর কি হয়েছে এই বিষয়টি আমরা এখন পর্যন্ত যাইনি। আমি পুলিশ হেডকোয়ার্টারের সাথে আইজিপি স্যারের সাথে সকালে কথা বলেছি, আইজিপি স্যার বলেছেন উনি আরেকটি কমিটি করে দেবেন যেখানে কোনো ঘটনা ঘটেছে কিনা, এবং নিশ্চয়ই তিনি সাত ব্যবস্থা নেবেন আমাকে বলেছেন। এখানে গণমাধ্যমে একটি বিষয় বারবার আসছে যে 2016 সালে নুসরাতকে একবার চুন দেওয়া হয়েছিল, সেই ঘটনায় পুলিশ কি কোনো ব্যবস্থা নিয়েছিল কিনা, তখন কোনো মামলা হয়েছিল কিনা, এরকম কোনো তথ্য আপনাদের কাছে আছে কিনা? আমরা আসলে 9 তারিখের এটা আমি আপনার কাছে দুঃখ প্রকাশ করছি। আসলে 9 তারিখের ঘটনার আমরা মামলাটি পাওয়ার পর 9, 10, 11, 12, আজকে 13 আমরা আসলে সমস্ত শক্তি নিয়োগ করেছি এফআইআর আসামিদের ধরার জন্য, যে এদেরকে ধরতে পারলে হয়তো আমরা কোনো সত্যিকার তো বেরোয়। এখানে আমাদের তথ্য ছিল যে এর মধ্যেই লোকজন আছে, সুতরাং আমাদের সমস্ত শক্তি এদিকে দিয়েছি। এরপরে আমরা এই মামলাটি গ্রহণ করতে গিয়ে আমরা দেখেছি যে 2017 সালে বা 16 সালে তাকে চুন মারা হয়েছিল তার চোখে, সে পাহাড়তলী চক্ষু হাসপাতালে ভর্তি হয়েছিল। আমরা এই কারণে আইজিপি স্যার আজকে আমাদের বলে দিয়েছেন যে আমরা যে এর আগে যে শিলুলা থানির মামলাটি এইটি আমরা নিয়ে আসবো, আসলে এই মামলাটি এটার সাথে সম্পর্কযুক্ত, এবং আমরা ওই মামলাটির আমরা কি পরিস্থিতি আছে বা এটা হয়েছে যদি না থাকে ওই মামলাটি আমরা এটার সাথে সম্পৃক্ত করবো। কারণ এখন আমার হলো এই দিকের কাজগুলো আমরা আসলে এই দিকে সমস্ত শক্তি নিয়োগ করায় আসলে ওই দিকটা আমার কাছে আমি দিতে পারি নাই। নুসরাতের গায়ে যে কজন কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছিল আপনি বলেছেন সংখ্যায় তারা 4 জন, তাদের মধ্যে দুজন নারী এবং 2 জন পুরুষ, এবং সকলেই বোরকা পরা ছিল, হাতে গ্লাভস পরা ছিল, চোখে চশমা ছিল। তাদের সকলের পরিচয় আপনারা এখন পর্যন্ত জানতে পেরেছেন কিনা? আমরা আসলে আমি 2 জন পুরুষ 2 জন নারী আমি বলি নাই, আমি বলেছি আমরা একজন মানে কনফার্ম হয়েছে যে একজন নারী ছিল। আমাদের টোটাল ঘটনায় 2 জন নারী আসছে। একজন নারী হলো চম্পা, এরকম একটি নাম আপনি বারবার বলছিলেন। হ্যাঁ, চম্পা অথবা শম্পা এরকম একটি নাম বলেছি। সেটি হলো সে উনি ওই নুসরাতকে ক্লাসের বারান্দায় খবর দিয়েছে নিষেধ নামে মেয়েটা তার বান্ধবীকে ওই সাইক্লোন সেন্টারের উপরে মারা হচ্ছে, এইটা শুনে নুসরাত প্রতিবাদ করার জন্য দৌড়ে গেছে। তাহলে এই একজন, এবং আরেকজন নারীর নাম পেয়েছি যে ওই কেরোসিন এবং একটা পলিথিনে বলে কেরোসিন এবং 3টা বোরকা এনেছিল। আমরা একজন নারী ওই ছাদে পেয়েছি, এখন আরেকজন আমরা আরেকটু ইয়াতে করে পাবো, কিন্তু 4 জন ছিল এইটা আমরা কনফার্ম করেছি। সেখানে একজন পুরুষের কথা উল্লেখ করেছেন যে একজন পুরুষ ছিল সেখানে। পুরুষ তো একজনও থাকতে পারে, 2 জনও থাকতে পারে, 3 জন পারে, পুরুষ তো ছিল, একজন তো কনফার্ম আমরা করেছি। জি, একজন আমরা করেছি। 13 জনের মধ্যে সিরাজ সহ 8 জনকে আপনারা আটক করেছেন, বাকিদের বিষয়ে আপনাদের অগ্রগতি কি? বাকিদের বিষয়ে আমরা আসলে আমরা তাদের নাম ঠিকানা জোগাড় করা শুরু করেছি, এবং তাদেরও আমরা গ্রেপ্তার অবশ্যই করব। এবং যেহেতু তাদের নাম পেয়েছি, যেহেতু এই 8 জনের যে অ্যারেস্ট হয়ে গেছে, আসলে এই 8 জনের অ্যারেস্টের রিমান্ডে আনা, এদেরকে ম্যানেজমেন্টের এইটা একটা পুরো ইউনিটটা এখন আমার মূল কাজটা চলে গেছে এখন আমার পিবিআই ফেনীর ইউনিটের কাছে। তো এইটা মিলিয়ে আমরা এটাও শুরু করেছি যে আমাদের এই আসামিদের ম্যানেজমেন্ট এবং আপনার এই বাকি যে আমাদের যে কজন 6 জন। সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, যে কজন বাকি, সর্বশেষ প্রশ্ন, এই মামলার চার্জশিট কবে নাগাদ আপনারা দেবেন? আমরা সর্বোচ্চ চেষ্টা করব যত দ্রুত আমরা এই 8 জনকে বাকি আসামিদের গ্রেপ্তার করেছি তত দ্রুতই ওই আসামিদের গ্রেপ্তার করব, এবং আমরা ডকেটটি একটি যুগোপযোগী একটি কোর্টে যাতে প্রমাণ হয় এইটি করতে আমাদের সর্বোচ্চ সীমার মধ্যে, আমাদের সর্বোচ্চ কম সময়ের মধ্যে আমরা এটি দেওয়ার চেষ্টা করব। জনাব মনোজ কুমার মজুমদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজ সংবাদযোগে যুক্ত হবার জন্য।